স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নেচে গিয়ে উল্লাস করতে করতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩ জনই নিহত শাহাদাতের বন্ধু। পুলিশ আরও জানায়, হত্যার ঘটনা ঘটে গত ১৩ আগস্ট। সে সময় থানায় একেবারে পুলিশ ছিল না বললেই চলে। এটির সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিকের দায়িত্ব পালনকারী কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে। এই ঘটনায় শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। এজন্য পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে 19টি কারখানা। তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানায়, সকাল 8টা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 14টি কারখানা। বাকি 5টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান জো বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠককালে ডক্টর ইউনূস দ্য আর্ট অফ ট্রায়াম্ফ এর একটি কপি উপহার দেন জো বাইডেনকে। এটি বিপ্লবের সময় ছাত্র যুবকদের আঁকা প্রাচীর চিত্রের উপর ভিত্তি করে রচিত একটি বই। গত 3 দশকের মধ্যে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2 নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণ যুবাদের সমর্থন করার নানা উপায় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডা সরকারের প্রশংসা করেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দেওয়ার জন্য আবেদন জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন ইউনূস। নিম্ন আদালতের বিচারকদের দ্বৈত শাসনমুক্ত করতে পৃথক সচিবালয় গঠন বিচার বিভাগ সংস্কারের অন্যতম উদ্যোগ হতে পারে। এছাড়া উচ্চ আদালতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচারপতি নিয়োগের নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।
নিম্ন আদালতে দ্বৈত শাসন আর উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে রাজনীতিকরণের দীর্ঘ প্রভাব পড়েছে বিচার বিভাগে। এতে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে করণীয় কি হতে পারে সে বিষয়ে বর্তমান প্রধান বিচারপতি পথ দেখিয়েছেন। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে পৃথক সচিবালয় গঠনের পক্ষে তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এমন মত তুলে ধরেন। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে একটি নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি। ভারতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে তিনি নীতিমালা করতে চান। বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে সংবিধানের 95(2) অনুচ্ছেদে যে বিধান রয়েছে কেবল সেটুকু নিশ্চিত করে বিচারক নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে এক অভূতপূর্ব অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রেই রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে। উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কলিজিয়াম ব্যবস্থা চালু করতে আমি সচেষ্ট হব। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম.এ. মতিন। নীতিমালার মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচারপতি নিয়োগ সম্ভব বলে মনে করেন তিনি। চিফ জাস্টিস আর নিচের 2 জন সিনিয়র 3 জন নিয়ে এরা ঠিক করে প্রিন্সিপাল যেগুলি তারা বানাবে, এটাই আইন কলেজিয়াম মেথড। আমরা যেভাবে নেব, যেভাবে বানাবো দরকার হবে সেভাবে এটা করবো। প্রথমত কিছু কোয়ালিফিকেশন আমরা তাদের এখন দেখা যায় খুব কোয়ালিফাইড না সেই লোকগুলো নিচ্ছি, তাই না? যে লোক বিশেষ পাস করবে না তাকেও নিচ্ছি। সংস্কারের মাধ্যমে বিচার বিভাগ আবার জনগণের আস্থা অর্জন করতে পারবে বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের ইতি ঘটিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে সবাই যে স্বপ্ন দেখেছিলেন বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই, কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে সেন্সরের কাঁচি। কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য কিনা আগে তা যাচাই বাছাই করত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে দীর্ঘ সময় ধরে সেন্সর বোর্ডের কার্যকারিতা ও এর আইন নিয়ে তীব্র বিরোধিতা করছিলেন নির্মাতারা। এর প্রেক্ষিতে 1963 সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে আওয়ামী লীগ সরকার গত নভেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 গ্যাজেট আকারে প্রকাশ করে। তবে এরপরও চলছিল সেন্সর বোর্ডের কার্যক্রম। অন্তর্বর্তী সরকার 15 সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে সমালোচনা আসতে থাকে। পরে 22 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখে সার্টিফিকেশন বোর্ড। তবে এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন সার্টিফিকেশন আইনের ত্রুটি নিয়ে কাজ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে 15 সদস্যর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয় সেন্সর বোর্ডে। সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও আইন পরিবর্তন না করা হলে এখনই এর সুফল পাওয়া যাবে না। এখানে কিছু সমস্যা আছে, আমি আশা করব যে যারা এখন সদস্য হয়েছেন তারা এটা দেখে এটা খুব তাড়াতাড়ি ঠিক করবেন। এখানে এখনো কিছু জিনিসের ঝামেলা আছে যেটা পড়ে দেখলাম। ইচ্ছা হলো একটা সিনেমাকে আমরা বন্ধ করে দিলাম, কারণ আমি একটু নির্মাতা হিসাবে আমি আসলে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই। একই সুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খানও জানান, সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন আইন তুলে ধরাই হবে তার প্রথম কাজ। এই আইনটা আসলে 63, 77 বা 85 যে আইনটা, ওই আইনগুলারই একটা সমন্বয় করে এটাকে সার্টিফিকেশন নাম দেওয়া হয়েছে। সো এই আইনটাকে ঠিক করতে হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আরেক বোর্ড সদস্য। সবারই স্বাধীনতা আছে সমালোচনা করার। এখানে তো আমি কোনো দলের হয়ে বা কোনো পক্ষ হয়ে কাজ করার জন্য যাচ্ছি না, ফিল্ম ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি। আগামী বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের
দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মোট 3 দফা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ 26টি আসনে ভোট হচ্ছে। জম্মুর 3টি এবং কাশ্মীরের 3টি জেলায় ভোট গ্রহণ হচ্ছে। দ্বিতীয় দফার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ মোট 239 জন প্রার্থী লড়াই করছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি দায়িত্বে রয়েছে আধা সামরিক সেনা। রইসি, রাজৌরি ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত 18 সেপ্টেম্বর 90টি নির্বাচনী এলাকার মধ্যে 24টিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। 1 অক্টোবর তৃতীয় দফায় 40টি আসনে ভোট গ্রহণ করা হবে। ফল প্রকাশ হবে আগামী 8 অক্টোবর। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়কে। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়কে। ভেঙে দেয়া 225 সদস্যের সংসদে অনুরাকুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির মাত্র 3টি আসন ছিল। সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 14 নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রেসিডেন্ট অনুরাকুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার মিত্র হরিণী আমারাসুরিয়াকে বাছাই করেছেন। শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর এমন দাবি করেছে লেবানন। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 50 শিশুসহ 569 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে প্রায় 1835 জন। জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।